আচ্ছা, আমি সানাকে দেখে আসছি। পিছন ফিরে আবার ইমার মাথায় হাত রেখে বলে, আর শোনো, প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। তাই যেন হয়। তাই হবে। শানিমার চোখের জল মুছে কপালে চুম্বন দিয়ে বের হয়ে এসে সানার দরজায় নক করে। ভেতর থেকে দুর্বল গলায় সানা প্রশ্ন করে, কে? সানা আমি। ভাই। সানা চিৎকার করে ওঠে। শান ভেতরে ঢুকেই ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে। সানার সমস্ত শরীর কাঁপছে থরথর করে। গায়ের কাপড় এলোমেলো, চুলগুলো উস্কো খুস্কো করে পড়ে আছে পিঠের উপর। বদ্ধ পাগল ভেবে ভুল করবে কেউ। হঠাৎ এভাবে দেখলে শানও চমকে যায় সানাকে এভাবে কাঁদতে দেখে। বিছানায় বসিয়ে চুল ঠিক করে চোখ মুছিয়ে গালে হাত রেখে পরম আদরে বলে, কি হয়েছে আমার পুতুলটার? ভয় পেয়েছিস? সব আমার দোষ ভাই, কিন্তু আমি কি করতাম বলো? শানের কপালে ভাঁজ পড়ে বোনের বিলাপ শুনে। কি বলতে চাচ্ছে শান বুঝতে পেরে মুখটা শক্ত করে শানাকে বুকে জড়িয়ে ধরে। কিছু হবে না অহনের, তুই শান্ত হ, ভাই সব ঠিক করে দেবে। শান্ত হ বোন আমার। শানা শান্ত হয় না, বিকারগ্রস্ত পাগলির মতো বিলাপ করেই যাচ্ছে সে। ইমা দরজায় দাঁড়িয়ে ভাই বোনকে দেখে কাঁদছে। সবকিছু ঠিক হয়েও আবার এলোমেলো হয়ে গেল, কেন এমন হচ্ছে বারবার? ইমা কাঁদতে কাঁদতে রুমে এসে ফ্লোরে বসে পড়ে। সানাকে ঘুম পাড়িয়ে তবে নিচে রুমে আসে। ইমা তখন কেঁদে দুর্বল হয়ে ফ্লোরেই গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। শান ইমাকে পাজা কোলে করে বিছানায় শুইয়ে গায়ে চাদর টেনে মাথায় হাত বুলিয়ে অন্যমনস্ক হয়ে পড়ে। আর কত বিপদ অপেক্ষা করছে শানের জানা নেই। শুধু জানা আছে যাই আসুক বাঁচার জন্য তার মুখোমুখি লড়তে প্রস্তুত শান। আর হার মানবে না কষ্টের কাছে। সকালে শান সবার আগে অহনকে দেখতে যায়। অহন চুপচাপ বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। গলায় ভীষণ ব্যথা করছে, কিন্তু এ ব্যথা হৃদয়ের ব্যথা থেকে বড় নয়। শানকে ভেতরে ঢুকতে দেখেও সে আগের মতোই শুয়ে রইল। শান চেয়ার টেনে ঝুঁকে বসলো অহনের বিছানার পাশে। এখন কেমন বোধ করছো অহন? ভালো না ভাই, মরে গেলেই ভালো বোধহয় করতাম, বেঁচে যাওয়ার খুব কষ্ট লাগছে। শানের দিকে করুণ চোখে তাকিয়ে বলতে লাগলো অহন। শান তার ছেলের হাসি হেসে অহনকে ধরে বিছানার পেছনে বালিশ ঠেকিয়ে বসালো। শানের ঠোঁটে হাসি দেখে রাগ হলো অহনের। মুখটা কালো করে বলল, এই দুনিয়ায় কেউ কারোর কষ্ট বোঝে না ভাই, নয়তো আমাকে এভাবে দেখেও আপনি হাসতে পারতেন না। শান চোয়াল শক্ত করে অহনের মাথার পেছনে চুল টেনে মুখটা নিজের মুখের সামনে এনে চোখে চোখ রেখে বলে, কষ্ট কাকে বলে জানো তুমি? আমার বোন তোমাকে প্রত্যাখ্যান করেছে বলে মরতে হবে তোমায়? এই তোমার পুরুষত্ব অহন? সে তো অসহায়, তুমিও কি তাই? তবে দুজন অসহায় দুর্বলের এক না হওয়াই ভালো। অহন ভয়ে চুপচাপ চোখ নামিয়ে নেয়। আসলেই তার ভুল হয়েছে আবেগের বশে এমন একটা ঘটনা ঘটানোর, কিন্তু উপায়ও ছিল না বাঁচার। অহনকে মাথা নামিয়ে নিরুত্তর বসে থাকতে দেখে শান অহনকে ছেড়ে চেয়ারে বসে শান্ত স্বরে বলে, ভাবছো উপায় ছিল না, তাই না? মনের কথা ধরে ফেলেছে দেখে অহন অবাক হয়ে শানের দিকে তাকায়। তারপর অবাক চোখ দুটো করুণ থেকে করুণতর হয়ে ওঠে। শান সেদিকে তাকিয়ে বলে, একদিন আমিও তোমার স্থানে ছিলাম, সব হারিয়ে নিঃস্ব, চারিদিকে শুধু অন্ধকার ছিল। মরতে গিয়েও মরিনি, শেষ দেখতে চেয়েছিলাম। একমাত্র অবলম্বন সানাকে বুকে নিয়ে শত ঝড়ঝাপটা মোকাবেলা করে বেঁচেছি। কিন্তু তুমি তো সব হারাওনি অহন। আমার সানা ছাড়া কেউ ছিল না। এই যে এতকাল বেঁচেছিলাম, ওর মুখ চেয়ে বেঁচেছিলাম। যদিও এখন আমার বাঁচার আরও একটা মাধ্যম হয়েছে, মজবুত মাধ্যম। কিন্তু তোমার বেলায় তো ভিন্ন। তোমার বাঁচার উপায় আছে, তোমার পরিবার, তোমার বোন। এক সানার জন্য এতদিনের সম্পর্কগুলো তোমার কাছে তুচ্ছ হয়ে গেল। সবাইকে কাঁদাতে প্রস্তুত হয়ে গেলে। অহনের ভুলের কপাট এবার ভাঙল। তার মনে এখন অপরাধ বোধ জাগতে শুরু করেছে। আবেগের বশে কত বড় ভুলই না সে করতে গিয়েছিল। যদিও সানার জন্য তার মনে এখনো না পাওয়ার সুর বাজতে লাগলো, তথাপিও সে পরিবার ও বোনের কথা ভেবে কাঁদতে লাগলো অনুশোচনায়। শান উঠে দাঁড়িয়ে বলল, যার কাছে দীর্ঘদিনের সম্পর্কের চেয়ে 2 দিনের আবেগ বেশি প্রাধান্য পায়, তার কাছে শান নিহান খান কেন কোনো বলদেও বোন দেবে না। আশা করি তোমাকে আর কিছু বোঝানো লাগবে না আমার। সরি ভাই, ভুল হয়েছে আমার, চরম ভুল। অহন মুখে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ে। শান যেতে যেতে বলে, ভুল সব মানুষ করে, তবে যারা বুদ্ধিমান ও জ্ঞানী তারা ভুল শুধরে সুদিন ফিরিয়ে আনে। অহন চোখ মুছে ওয়াশরুমে ঢোকে। বেশ দীর্ঘ শাওয়ার শেষে নিজেকে নতুন করে আবিষ্কার করে। শানের বলা প্রতিটি কথাই এখন সে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে।
তাকে লড়তে হবে জীবন যুদ্ধে। সানাসহ পরিবারের সবাইকে নিয়ে বাঁচতে হবে। যে প্রেম মরতে শেখায় সে প্রেম প্রেম নয়, বরং প্রেম তো সেটা যা আমাকে বাঁচতে শেখায়। অহন হাসার চেষ্টা করে, হ্যাঁ সে পারছে হাসতে। এবার এই হাসিতেই ওর চারপাশটা আরো সুন্দর করে তুলবে। আজকের সকালটা সবার কাছে ভিন্ন অর্থ বহন করছে। শানিমার চোখে নিজের সুন্দর ভবিষ্যৎ কল্পনা করছে। অহন সানার নত মুখের দিকে তাকিয়ে কি করে এই মুখটা উঁচু করা যায় সে চিন্তায় মগ্ন আছে। ইমা ভাইকে নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছে। কাল যে ভাই তার হুট করে জীবনঘাতী কর্মকাণ্ড করে বসেছিল, আজ সে ভাই ঠোঁটে এক চিলতে হাসি এনে বেঘোরে সানাকে দেখে যাচ্ছে। ইমা কিছুই বুঝে উঠতে পারছে না। সে জিজ্ঞাসু চোখে শানের দিকে দৃষ্টি রাখতে শান বাচক টিপ দিয়ে মুচকি হাসে। ইমার চোখজোড়া ছানা বড়া হয়ে যায় শানের এহেন কাজে। সে চোখ দিয়েই শানকে শাসিয়ে যায়, কিন্তু শাসন মানে না শান। তার দুষ্টুমির মাত্রা যেন বাড়তেই থাকে। চোখ থেকে সে ঠোঁটের ইশারায় ইমাকে রাগাতে থাকে। ইমার রাগী চোখ আর লজ্জায় আরক্ত হয়ে ওঠা গাল দুটো দেখতে বেশ লাগছে তার। সে এখন একান্তে ইমাকে কাছে চায়। ইমাকে রুমে আসার ইঙ্গিত করে উঠে দাঁড়ালো, কিন্তু ইমা সেটা না বোঝার ভান ধরে বসে রইল। শান চোখ রাঙিয়ে হুঁশিয়ারি সংকেত দিলেও ইমা সেটা বুড়ো আঙ্গুল দেখিয়ে বসে রইল ঠোঁট চাপা হাসি মুখে। ওকে, যথা আজ্ঞা ব্রাইড সাহেবার। শান এগিয়ে এসে হুট করে ইমাকে পাজা কোলে তুলে নিল সবার সামনে। ইমা বিস্ময়ে হতভম্ব বনে গেল। লজ্জায় এদিক ওদিক তাকিয়ে সবাইকে তাকিয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো ছটফট করে বলে, কি করছেন কি? নামান না, সবাই দেখছে তো। দেখতে দাও, বউকে কোলে তুলে নেওয়া তো দোষের কিছু না, তাই না? শান ইমার বক বক শুনতে শুনতেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। অহন মুচকি এসে সামনে তাকাতেই সানাকেও ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সবগুলো দাঁত বের করে হেসে চোখ টিপে উপরে উঠে চলে গেল। সানা ভ্রুকুটি করে মাথা নুইয়ে বিষণ্ণ মনে বসে রইল। ইমাকে বিছানায় শুইয়ে ইমার গলায় মুখ ডুবিয়ে শুয়ে আছে শান। শান এমনভাবে জড়িয়ে ধরেছে ইমা নড়াচড়া করতে পারছে না। গলায় শানের শ্বাস প্রশ্বাস পড়ায় শিরশির করছে শরীর। এই শুনছেন? বলো। এভাবে চেপে ধরেছেন কেন? দম বন্ধ হয়ে আসছে তো। কিছুই হবে না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। বললেই হলো। হুম। দেখ, ইমার অস্বস্তি নিয়ে ধ্যাত বলার সাথে সাথে শান ইমার ঠোঁটজোড়া দখল করে নেয়। ক্রমশ চিবুক বেয়ে নিচে নামতে থাকে। একসময় খুব ঘনিষ্ঠ আলিঙ্গনে পরস্পরের স্পর্শ অনুভূতি উপভোগ করে। একে অপরের নিবিড় সান্নিধ্যে কিছুটা সময় কাটিয়ে দেয়। তাদের কাছে এ সময় শ্রেষ্ঠ সময়, স্বর্গীয় সুখ এনে দেয় এই বৈধ সম্পর্কের মধুর আলিঙ্গন। আজ সারাটা বেলা দুজন একে অপরের সান্নিধ্যে কাটিয়ে দিল। বিকেলের শেষ দিকে নাস্তা খেতে খেতে চারজনে জম্পেশ আড্ডার আয়োজন করলো ছাদে। ইমা মাংস কাটিকুটি করছে। শান স্পেশাল বারবিকিউ করবে বলে কয়েকটা তাজা তেলাপিয়াও জাল ফেলে ধরা হলো। খালা ইমা বসে বসে এসব কাটা বাছা করছে। সানা টুকিটাকি সাহায্য করছে, কিন্তু অহন সামনে থাকায় সে যেন লজ্জায় অথর্ব হয়ে যাচ্ছিল। ইমা ওদের দুজনের গতিমতি ঠিক ধরেছে। সানার কষ্ট ইমার ভালো লাগছে না। তার ভাইটা যে এই মেয়েকে ভালোবেসে পুড়ে মরছে মনে মনে, তা ইমা এখন বুঝতে পেরেছে। ইমা নিশ্চিত শানও এ ব্যাপারে জানে, আর তাই তো এদের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে দুষ্টুমি করে এড়িয়ে যায় কথা। ইমাও না বোঝার ভান ধরে শুধু দেখে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে বেখেয়ালে বটিতে ইমার আঙ্গুলের বেশ খানিকটা কেটে যায়। রক্ত গল গল করে বের হতেই থাকে। ইমা এদিক ওদিক তাকিয়ে খালাকে ইশারায় এদিকটা দেখতে বলে আঙ্গুল লুকিয়ে নিচে চলে আসে। কল ছেড়ে হাতটা ধুয়ে ঘুরতেই শানের সাথে ধাক্কা লাগে। আপনি এখানে কি করেন? হাত কেটেছে তাই না? বলেছিলাম সাবধানে করবে, একটা কথাও তুমি আমার শোনো না। দেখি কতখানি কেটেছে। শানের রাগী স্বর শুনে ইমা আমতা আমতা করে হাত পেছনে লুকিয়ে ফেলে। একটু কেটেছে, এতে কিছু হবে না, আপনি উপরে যান। শান রাগে কটমট করে তাকিয়ে ছো মেরে ইমার হাতটা সামনে নিয়ে আসে। তখনও রক্ত বের হচ্ছিল অনেক ইমার আঙ্গুল থেকে। ইমা মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল শানের রাগে লাল হওয়া মুখটা দেখে। সবসময়ই বেশি বোঝো তাই না? কি করেছো হাতটা কেটে? আবার বলো কিছুই হবে না। মন তো চাচ্ছে একটা দেই লাগিয়ে। ইমা এবার শব্দ করে কেঁদেই দেয়। ব্যথা হচ্ছে তো হচ্ছে, রক্ত দেখেই ভয় লাগছে ইমার। তার উপর শান রাগ হচ্ছে। কাঁদছো কেন? আনন্দে কাঁদছি, বোঝেন না কেন কাঁদছি? শেষ কথা অভিমান করে বলল ইমা। আচ্ছা সরি,
তুমি কেন বোঝো না তাহলে আমার কষ্ট? তোমার কিছু হলে আমার অবস্থা কি হয় জানো তো না? শান ইমার হাত ধরে বসার ঘরে নিয়ে এসে বসে, কাটা স্থানে ঔষধ লাগিয়ে দেয়। শানের মুখটা দেখে এখন খুব মায়া হচ্ছে ইমার। এইটুকুতেই এমন কাদো কাদো করে ফেলেছে মুখ। ইমার ঠোঁট টিপে হেসে বলে। কেউ মুখে কথা চেপে রাখলে মানুষ কি করে বুঝবে? ইমার হাসি প্রশস্ত হওয়ার আগেই চমকে ওঠে। দুটি চোখ শানের ঠোঁটের স্পর্শ পেয়ে সিঁড়িতে কারো পায়ের আওয়াজে ঠোঁট আলাদা হয় দুজনের। ইমা গাল ফুলিয়ে ঠোঁট কামড়ে শানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে মহাশয় এমন ভাব নিয়ে ব্যান্ডেজ করছে যেন একটু আগে কিছুই করেনি তিনি। খালা নিচে নেমে রান্নাঘর থেকে কি যেন নিয়ে গেল উপরে। খালা যেতেই ইমা নাকে কেঁদে বলে, এমন করলেন কেন? কেমন করেছি? শান ফার্স্ট এইড বক্স যথাস্থানে রেখে জবাব দেয়। একটু আগে যা করলেন। একটু আগে কি করেছি? রাগে কর্ণলতিকা গরম হয়ে আসছে ইমার। কি ভাব নিয়ে রিমোট হাতে টিভি চ্যানেল চেঞ্জ করছে, আবার বলছে কি করেছি। শান ইমার গাল ফুলিয়ে বসে থাকা দেখে আর চোখে মৃদু হাসছে। ইমা সেটা দেখে শানের বুকের উপর ঝাঁপিয়ে কিলচর মারতে থাকে। হারে করছো কি? রেসলিং যাওয়ার প্রিপারেশন নিচ্ছ নাকি? আপনি সব সময়ই এমন করেন। হুটহাট এমন করলে আমার হার্ট ধুকপুক করে, সেটার খবর কি রাখেন? ইমা কান্না জুড়ে দেয় শানের বুকে মাথা ঝুঁকে। আচ্ছা, এবার থেকে ঘোষণা দিয়ে হবে সব। শান ইমার মাথায় চুমু দিয়ে জড়িয়ে ধরতে চায়। ফাজিল লোক একটা। ইমার আগে হন হন করে ছাদে উঠে আসে। শানও হেসে পিছু পিছু আসে। অহন তখন থেকে সানার সাথে নানানভাবে কথা বলার চেষ্টা করছে, কিন্তু সানা হু হা ছাড়া কোনো কথারই সঠিকভাবে জবাব দিচ্ছে না। তাতেই বেশ চটে আছে অহন। শানের সাথে মিলে মাছ মাংসে মশলা মাখিয়ে সে নিচে চলে আসে, চোখে মুখে তার রাগের ছাপ। ইমা ভাইয়ের মনের অবস্থা আন্দাজ করে সানাকে লবণ আনার নাম করে রান্নাঘরে পাঠায়। সানা রান্নাঘরে ঢুকতেই বাইরে অহনকে ধূমপান করতে দেখে। সানা চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরে ঢোকে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও লবণ পায় না। পাবে কি করে? প্রয়োজনীয় লবণ সব আগেই উপরে নেওয়া হয়েছে। অতিরিক্ত লবণ সেগুলো সব স্টোর রুমে রাখা। লবণ খুঁজতে খুঁজতে প্রায় 10 মিনিট লাগলো। লবণ না পেয়ে হতাশ মুখে বাইরে বেরোতেই অহনের মুখোমুখি হয়। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রয়। অহন সানাকে দেখে, আর সানা ফ্লোরে দৃষ্টি রেখে অহনের চাউনি অনুভব করে। কিছু লাগবে? ভরাট স্বরে জিজ্ঞেস করে অহন। সানা মাথা নাড়ায়। কি লাগবে? লবণ? খুব আস্তে করেই জবাব দেয় সে। লবণ তো সব উপরে নিয়ে গিয়েছিলাম। কে পাঠিয়েছে? ইমা না? অহনের রাগী স্বর আন্দাজ করে সানা ভীরু চোখে তাকায়। বিষাক্ত ধোঁয়া টেনে অহনের চোখ লাল বর্ণ ধারণ করেছে। আচ্ছা, শুধু কি বিষাক্ত ধোঁয়ার কারণেই, নাকি বুক ফাটা নোনা জলের কারণেও? সানা জিজ্ঞাসু চোখে অহনের দিকে তাকায়। অহন সে দৃষ্টি দেখে তার ছেলের হাসি হেসে ঘুরে দাঁড়ায়। মুখটা শক্ত করে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সানা হাত টেনে ধরে। অহন আশ্চর্য হয় সানার স্পর্শে। ঘাড় ঘুরাতেই সানা মাথা নুইয়ে ডুকরে কেঁদে ওঠে। কেন এমন পাগলামি করছেন? কেন আমার অবস্থান বুঝতে চাইছেন না আপনি? আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। আমার জীবনটা আর কঠিন বানাবেন না। অহন সানার হাতটা ছাড়িয়ে নিজের গালের একপাশে ধরে। আমার স্পর্শ তোমার কাছে পাপ মনে হয় সানা? এখন সব পুরুষের স্পর্শ আমার কাছে পাপ মনে হয়। মনে হয় আবিরের স্পর্শ। ঘৃণা হয় আমার। সানা অহনের গাল থেকে নিজের হাতটা সরিয়ে কিছুটা উচ্চস্বরে বলেই হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। অহন বুকে জাপটে ধরে সানাকে। সানা কন্দ্রনরত গলায় বলে, আপনি আমার মোহ ছেড়ে দিন অহন, নয়তো জ্বলে পুড়ে মরবেন। আপনাকে দেওয়ার মতো কিছুই নাই আমার। তোমার দেওয়ার কিছু না থাক, আমার তো বহু কিছু আছে তোমাকে দেওয়ার। এক বুক ভালোবাসা, স্ত্রীর সম্মান, আমার সন্তানের মায়ের অধিকার। সানার মুখটা দুহাতে আজলা ভরে কপালে ভালোবাসার স্পর্শ দেয় অহন। এইসব এখন মরিচিকা আমার জন্য অহন। আমার মতো কলঙ্কিনীর এইসব স্বপ্ন দেখা বারণ। কে বলেছে তোমাকে এসব? আমি তোমাকে কোনো কথাই শুনবো না। কাল বাড়ি গিয়ে পরিবারকে রাজি করিয়ে তোমার ভাইয়ের কাছ থেকে চেয়ে নিব তোমায়। অনেক কেঁদেছ আর আমাকে কাঁদিয়েছ, আর না। অহনের কণ্ঠস্বরে দৃঢ়তার সুর। তারা আমাকে মানবে না অহন। আমি তাদের এবং দেখাতে পারবো না। চুপ, আর কোনো কথা না। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমার উপর আস্থা বিশ্বাস রেখেও অপেক্ষা করো। অহন সানার দু চোখের জল মুছিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে। আজ যেটুকু সময়
আছি, প্লিজ কাঁদবে না, কান্না আসলেও আমার সামনে কাঁদবে না। সানা কোনো জবাব দেয় না, নিশ্চুপ হয়ে শুধু এই আশ্রয়টুকু উপলব্ধি করে। অন্ধকার ঘন হতেই ছাদে বারবিকিউ পার্টি জমে ওঠে। কোফতা, কাবাব থেকে শুরু করে গ্রিল, রোস্ট সব নিজ হাতে বারবিকিউ করেছে শান, আর সবাই খাচ্ছে। কালো টি শার্ট আর 3/4 প্যান্টে কাঠের টুলের উপর বসে শান কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর ঝলসানো মাংস উল্টে পাল্টে দিচ্ছে আগুনের শিখার উপরে। ইমার যেন নজরই সরছে না শানের উপর থেকে। শান আর চোখে সব দেখে মুচকি হাসছে। শৌখিন ইরাও এসেছে সন্ধ্যার পরপর। সানাকে আজ হাতছাড়াই করছে না অহন। সানার এক হাত ধরে রেখেছে সর্বক্ষণ সে। এতে সবার সামনে বেকায়দা পরিস্থিতিতে পড়েছে সানা। লজ্জায় চোখ নামিয়ে জড়সড় করে দাঁড়িয়ে আছে সবার আড্ডার মাঝে। ইমা, ইরা সানার আনইজিনেস দেখে নিজের যথেষ্ট চেষ্টা করছে সানাকে ইজি করার। খুব জমিয়ে গল্প করছে চারজন। সানা হু হা ছাড়া কিছু বলছে না। ইমার নজর ঘুরে ফিরে একটু দূরে বসা সানকে দেখছে। ইমার খুব ইচ্ছে করছে তার বাহুতে মাথা ঠেকিয়ে বসতে তার পাশে, কিন্তু লজ্জায় যেতে পারছে না। বেশ রাত হওয়ায় খালা শুতে চলে গেছে। এখন ছাদে 3 কাপল, ইরা, শৌখিন, সানা, অহন নিজেদের মধ্যেই বুঁদ হয়ে আছে। ইমা ওদেরকে ডিস্টার্ব না করে হেলতে দুলতে সানের পাশে এসে বসে। এতক্ষণ পর স্বামীর কথা মনে পড়লো? ইমা সানের বাহুতে মাথা রেখে গোমরা মুখে বলে, তো কি করব? আপনি তো আছেন আপনার কুকিং নিয়ে, আমার পাশে কেউ নেই। ওদিক দেখেন ওরা কেমন নিজেদের মধ্যে হারিয়ে গেছে। ইমার কথা শুনে শান মুচকি হেসে একটা কাবাবের শিক পুরোটা ইমার সামনে ধরে বলল, ওদের পেট পুড়ে খাওয়া শেষ, তাই এখন ভালোবাসায় মগ্ন। তোমার তো কিছুই খাওয়া হয়নি, নাও খাও। আপনিও তো কিছু খাননি। তাহলে খাইয়ে দাও। ও তোমার তো আঙুল কাটা, আসো আমি খাইয়ে দিচ্ছি। শান কোলের উপর প্লেটটা রেখে নান রুটি দিয়ে নিজের হাতে কাবাব সহ বাকি খাবারগুলো খাইয়ে দেয়, নিজেও খায়। অনেক মজা হয়েছে। এত দারুণ রান্না কিভাবে পারেন আপনি? ম্যাজিক, বুঝেছো? ঘোড়ার আন্ডা। আচ্ছা, আমাকে আরেকটা গ্রিল চিকেন দেন। যথা আজ্ঞা মাই লেডি। ইমার ঠোঁটের এক কোণে একটু খাবার লেগেছিল। শান সুযোগ বুঝে সেটা ঠোঁটের সাহায্যে মুখে পুরে নেয়। ইমা কপাল কুঁচকে কুনুই দিয়ে গুঁতো দেয় ওদিক তাকিয়ে। ইমার লজ্জা পাওয়া গাল দুটো টেনে গলা পেঁচিয়ে ধরে শান। এগুলো সুন্নত, বুঝেছো? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রেখে দেওয়া হাড্ডি তুলে নিয়ে চুষতেন। মা আয়েশা গ্লাসের যেদিকটায় মুখ লাগিয়ে পানি পান করতেন, নবীজিও তাই করতেন। এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। কথাটা বলে শানু এবার মুখে দেওয়া হাড্ডি টেনে নিয়ে চাবাতে লাগলো। ইমা থ হয়ে দেখে শানের হাত পেঁচিয়ে বাহুতে মাথা ঠেকালে মুচকি হাসে। বাবা, এত কিছু জানেন? ইমাম সাহেব বলেছেন আজ তোমাকে আমার সবটা উজাড় করে দেবো ইমা। ইমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শান। ইমা লাজুক দৃষ্টিতে মুচকি হেসে জবাব দেয়, আমি যদি কষ্ট দিই, ছেড়ে চলে যাই? হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। নেক্সট টাইম এসব মুখে আনলে তোমাকে ছাড়া আমার চলবেই না। তোমার জন্য যেমন ভালো হয়েছি, দরকার পড়লে খারাপও হব। ইমা খেয়াল করে শান রাগ হয়ে গেছে, মুখটা গম্ভীর করে ফেলেছে। আমি তো মজা করেছি, আপনি দেখি রাগ করলেন। আচ্ছা এই দেখেন, কানে ধরেছি, বলেন তো উঠবোস করি। শান ইমার কথার জবাব দেয় না, মুখ ঘুরিয়ে বসে বারবিকিউ করতে থাকে। ইমা দেখছে অবস্থা সুবিধার না। সত্যি শান বেশ চটেছে ওর দুষ্টুমিতে। ইমা এদিক ওদিক তাকিয়ে টুপ করে শানের গালে চুমু দিয়ে বলে, সরি, আর কোনো দিন বলবো না। এখানে দাও, তারপর মানবো। ঠোঁটে ইশারা করে মুচকি হেসে বলে শান। ইস, শখ কত! চান ভাগেন? দেবে না তো? আচ্ছা যাও তাহলে, যাও। শান চাপা ধমক দেয় ইমাকে। ইমা মুখ ফুলাতেই শান মুখ শক্ত করে নিজেই জোর করে ঠোঁটের স্পর্শ নেয়। হাসতে হাসতে বলে, যাও, মাফ। ইমা কিছুক্ষণ মুখ ফুলিয়ে শানের বাহুতে কামড় দিয়ে ভেঙচি কেটে দৌড়ে আবার ইরার কাছে চলে যায়। কিন্তু দুজনের চোখে চোখে ইশারা ঠিকই চলতে থাকে। রাত গভীর হতেই ইরা শৌখিন নিচে চলে আসে, সাথে অহন সানাও। অহন আজ রাতটা সানার কোলেই মাথা রেখে ঘুমাবে। যে যার মতো রুমে চলে গেল। ছাদে এখন দুটো জিন, শান এবং ইমা। শান সবকিছু ঠিক করছে, ইমাও সাহায্য করছে শানের কাজে। সব ঠিকঠাক হলে ইমা নিচে নামার জন্য ঘুরে দাঁড়ালে শান হাতটা টেনে ধরে। কি হলো? ঘুমো ঘুমো চোখে প্রশ্ন করে ইমা। আজ ঘরে যাব না, ছাদেই তোমাকে বুকে নিয়ে রাত কাটাবো। ইমাকে পাজা কোলে নিয়ে পাশের দোলনায় গিয়ে বসে দুজন। অন্ধকার আকাশে এক ফালি চাঁদ উকি দিয়ে আছে।
আর তার নিচে দুটো মানবী গভীর ভালোবাসায় সিক্ত হচ্ছে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে কিংবা অধর স্পর্শ করে। আজ সারা রাত শুধু ভালোবাসার রাত, একে অপরকে গভীর ভালোবাসায় আলিঙ্গনের রাত। ভালোবাসার এই রাত ফুরালেই কাল আসবে ঘোর অমানিসার হাতছানি। শান জানে না তার জন্য কত বড় ধাক্কা অপেক্ষা করছে কাল। গতকালকের পার্টির মূল কারণ ছিল খুশি, সানার জীবনের নতুন অধ্যায় শুরুর খুশি। আবির গত পরশু দিবাগত রাতে পাপের জীবনাবসান ঘটায়। শারীরিক কষ্ট, তার উপর নিজের করা পাপ যেন কুড়ে কুড়ে খাচ্ছিল আবিরকে। আর তাই হসপিটালের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে। আবিরের মা এ শোক সহ্য করতে না পেরে হার্ট ফেল করে গতকাল মারা যায়। কারণ মৃত্যুতে কোনো খুশি নেই। আনন্দের পার্টি তো নতুনভাবে জীবনকে শুরু করার প্রচেষ্টার জন্য, একটা ছোট উৎসাহ। বোনের জন্য যোগ্য পাত্র পেয়েছে শান, আর সেজন্যই শান কাল এত আয়োজন করে। এ খুশির জন্য একটা কারণ হলো আনোয়ার আমিনকে বুঝিয়ে দেওয়া তার যোগ্যতা। ড্রাইভিং সিটে বসে একমনে ড্রাইভ করছে শান। গন্তব্য মানিকগঞ্জ ছোট খালার বাসা। সানার বিষয়টা জানার পর একবার ধামরাই এসেছিল ছোট খালা রুবিনা। তখন শানকে রিকোয়েস্ট করে গেছে তার বাসায় দুরাত থেকে আসার জন্য ওকে নিয়ে। শান দু খালার মধ্যে ছোট খালার সাথেই যা একটু কথা বলে, অন্যজনের ছায়াও ঘেঁষে না সে। বড় খালা রিনার কথা মনে পড়তেই না চাইতেও চোখের সামনে ভেসে উঠল শানের জীবনের কালো অধ্যায়। আর সে অধ্যায়ের সূচনাকারিণী ফারহার কথা। গাড়ির ব্রেক শক্ত করে ধরে বায়ে ঘুরিয়ে থেমে গেল শান। গাড়ির পেছন সিটে বসা সানা ইমা ভয় পেয়ে গেল আচমকা। সানা অহনের চিন্তায় ভাইকে খেয়াল না করলেও ইমা অনেকক্ষণ ধরেই স্বামীকে আনমনে দেখছে। ব্রেক কষায় এবার কপালে ভাঁজ পড়ল ইমার। শানের মুখের দিকে ব্যাকুলভাবে চেয়ে রইল। শান নিজেও অবাক হলো নিজের কাণ্ডে। ফারহা তার জীবনের অতীত, অন্ধকার অতীত। তবে কেন সে আজ তার কথা মনে করে এমন করলো? শানের মাথা ধরে আসছে। বাইরে বের হয়ে বোতলের পানিতে মুখটা ধুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ঘুরতেই ইমাকে সামনে পেল। মুখে ভাষা চিন্তাদের অতীত সাবধানে গোপন করে হেসে বলল, বাইরে বের হলে কেন? যাও সিটে গিয়ে বসো। আপনার কি অসুস্থ লাগছে? ইমা একটু উঁচু হয়ে শানের গালে হাত রাখলো। না, শরীরের তাপমাত্রা ঠিকই আছে। তাহলে? ইমা উদ্বিগ্ন চোখে শানের জবাবের আশায় অপেক্ষা করতে লাগলো। ইমার উদ্বিগ্নতা বুঝে নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রেখে ইমার গলা পেঁচিয়ে এগোতে এগোতে বলল, আরে বোকামে, কিছুই হয়নি আমার। রাতে এত আদর করেছি যে ঠিক মতো ঘুম হয়নি। তার উপর মশা বাবাজি যে যন্ত্রণা দিল, তাই হেডেক করছে। সত্যি তো? করুণ চোখে অবুঝ শিশুর মতো চেয়ে বলল ইমা। ওভার 100%। এখন বসো পেছনে। ইমার গলা ছেড়ে গাড়ির দরজা খুলে দেয় শান। না, আমি আপনার পাশে বসবো। ঠোঁট উল্টে আবদার করে বসে ইমা। পাগলিটা আমার। সানা অহনের জন্য মন খারাপ করে আছে, ওকে একটু সঙ্গ দাও। আফটার অল ভাবি বলে কথা। ইমার গালে হাত রেখে বুঝায় শান, কিন্তু ইমা সে কথা শুনবে না। শানের জবাব ইমার মনোপুত হয়নি, আর তাই তো সে একা স্বামীকে এক দণ্ডও ছাড়ে না। পাশে বসে শানের মতিগতি ঠিক বুঝে উঠতে পারবে, তখন তো ইমার চোখ এড়িয়ে কিছু গোপন করতে পারবে না। ব্যাস, ইমা মনে মনে সিদ্ধান্ত নিয়েই নিল সে শানের পাশেই বসবে। শানও বেশি কিছু বলল না। ইমার সামনের সিটে বসেও সানার সাথে গল্প করতে লাগলো। এর মধ্যে অহনের কল করেছে। সে এখন ফেরিঘাটে পৌঁছে গেছে। সানাকে বেশ উৎফুল্ল লাগছে অহনের কল পেয়ে। ইমা শানের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল। শান ইমার পাশে বসার মোটিভ ঠিক ধরতে পেরেছে, আর তাই কোনো অতীত নিয়ে ভাবছে না সে। ভাবনা আসলেও সেটা এড়ানোর চেষ্টা করছে। ইমাকে সময় সুযোগ হলেই সব বলবে, নয়তো মনের কোণে একটা অপরাধ বোধ জমে আছে। ইমার তাকানো অস্বস্তি যোগাচ্ছে শানের ভেতর। মনে মনে ভয়ও পাচ্ছে, যদি ইমা ধরে ফেলে। শান উদ্বিগ্ন, তাহলে সে ধরে বসবে এর কারণ জানার জন্য। তখন কি বলবে শান? অতীত? না, ইমা আর তার মাঝে কোনো অতীতের জায়গা হবে না। শান হতে দেবেই না। কিন্তু ইমার দৃষ্টি জানান দিচ্ছে সে শানকে নিয়ে চিন্তিত। এই চিন্তাটা প্রকাশিত হওয়ার আগেই ইমার মাথা থেকে শানকে এসব দূর করতে হবে। শান সানগ্লাস কপালে উঠিয়ে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু লাগবে? কি লাগবে? শানের দুষ্টুমি না বুঝে ইমা কপাল কুঞ্চিত করে জবাব দেয়। এটা? ঠোঁটের আঙ্গুল রেখেই ইশারায় বলে মুস্কি হাসে শান। ইমা পেছনে তাকিয়ে দেখে সানা এসব খেয়াল করলো কিনা। না, সে চোখ বন্ধ করে বসে আছে। ইমা ঘাড় ঘুরিয়ে শানের দিকে চোখ বড় করে শানকে শাসায়। শান যেন
তাতে আরো মজা পায়। ইশারায় ঠোঁট উঁচু করে চোখ টিপে ইমাকে জ্বালাতে থাকে। ইমা সানার দিকে আর চোখে চেয়ে শানের বাহুতে জোরে একটা চিমটি কাটে। শান উহ করে উঠতেই পেছন থেকে সানা চোখ খুলে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া? কিছু না বউ, মশা চিমটি দিয়েছে। বলেই শব্দ করে হাসে। ইমাকে আর চোখে দেখে। ইমা লজ্জায় মুখ নামিয়ে শানের দিকে দাঁত কটমট করে তাকায়। তা দেখে সানা হাসতে হাসতে আবার চোখ বন্ধ করে গতকাল রাতের কথা ভাবতে ব্যস্ত হয়ে যায়। আপনাকে আমি দেখে নিব? ইমা ফিসফিস করে রেগে বলে, কিভাবে? উইথ ড্রেস অর উইদাউট ড্রেস? শানের ফাজিল মার্কা কথায় ইমা রাগ করলেও সে রাগ উবে যায় শানের স্নিগ্ধ মনোহর হাসির ঝলকে। কি সুন্দর হাসে শান। ইমার জন্য ঘোর লেগে যায় তা দেখে। ইমার চোখের ঘোর শানকে আকৃষ্ট করে। গলা জড়িয়ে বুকের একপাশে টেনে ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে দেয় শান। ইমা চমকে যায়, সাথে অপ্রস্তুত হয়ে সরতে চায়, কিন্তু শান ছাড়ে না। এক হাতে ড্রাইভ করে, অন্য হাতে ইমার মাথাটা বুকের পাশে ধরে রাখে। ছাড়েন, সানা দেখবে তো। দেখুক। শান সামনে দৃষ্টি রেখে ড্রাইভ করতে করতে বলে, আপনার ড্রাইভ করতে সমস্যা হবে। ইমা মাথা উঠাতে গিয়েও পারে না। শান ইমার কাঁধ শক্ত করে ধরে রেখেছে। সে হাত দিয়ে ইমার একপাশে গাল টেনে বলে, চুপচাপ বসে থাকো, কিছুই হবে না, নড়বার তো খবর আছে। ইমা আর কিছুই বলে না, চুপচাপ শানকে জড়িয়ে শানের বুকে মাথা রেখে বসে। দুপুরের আগেই মানিকগঞ্জের শিবচরে এসে গাড়ি থামে। রুবিনার ছেলে রাব্বি গাড়ির হর্নের আওয়াজেই বাইরে এসে শান সানাকে দেখে খুশিতে চিৎকার করে মা বাবাকে ডাকে। রুবিনা মাসুদ সানকে দেখে এগিয়ে আসে। সানাকে বুকে টেনে নেয় রুবিনা। ইমার দিকে তাকিয়ে এগিয়ে এসে বলে, ও মা, কি সুন্দর বউ এনেছিস রে শান। সানা তো ঠিকই বলেছে, এই মেয়ে তো সত্যি রূপসী। রুবিনা ইমাকে কাছে টেনে নিতেই ইমা খালা শাশুড়ি ও খালু শ্বশুরকে সালাম করে। মাসুদ রুবিনা দুজনই শানের বউয়ের রূপের প্রশংসায় পঞ্চমুখ। ইমার লজ্জায় মুখ লাল হয়ে যায় এসব কথা শুনে। শান সেটা বুঝে ঠোঁট কামড়ে হাসে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে। কিন্তু এ হাসি মুখে হঠাৎই অন্ধকার নেমে আসে এক পরিচিত মেয়েলি কণ্ঠস্বর শুনে। আরে সানা যে, কেমন আছিস তুই? শান ঘাড় ঘুরে তাকানোর জোর পায় না। শ্বাস প্রশ্বাসও যেন ধীর গতিতে চলছে। এতটা বছর পেরিয়ে গেছে, তবুও যেন কণ্ঠের চপলতার পরিবর্তন হয়নি। শানের চিনতে সেকেন্ডও লাগে নাই কণ্ঠস্বরের রমণীকে। সানা ভাইয়ের মুখটার দিকে তাকিয়ে নিরস্বরে জবাব দেয়, ভালো। তুমি কেমন আছো ফারহা আপু? ফারহা নামটা শোনা মাত্র শানের হৃদস্পন্দন তীব্র গতিতে চলতে শুরু করে। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। মনে হচ্ছে আবার সেই দিনগুলোতে ফিরে গেছে ও, যে দিনগুলি ছিল বিভৎস আর ভয়ঙ্কর। ফারহা কথা বলতে বলতে শানের পাশে এসে দাঁড়ালো। তারপর ওর মুখের দিকে তাকিয়ে হেসে বলল, আমার খবর কি কেউ রাখে? সবাই ভুলে গেছে, তুই, খালা, এমনকি শানও, তাই না শান? ফারহার সাথে সবাই শানের দিকে তাকিয়ে থাকে। রাব্বি, রিমি আর ইমা ছাড়া সবাই জানে শান আর ফারহার অতীত ইতিহাস। ইমা শানের দিকে তাকিয়ে অবাক হয়। সাহসী মুখটাই জমেছে একরাশ ভয়ের কালো মেঘ। সত্যি কি তাই, নাকি ইমার চোখের ভ্রম? শানের মুখটা প্রচণ্ড ঘামছে ফারহার পাশে দাঁড়িয়ে। জীবনী শক্তি ক্রমশ অসার হয়ে আসছে শানের। রুবিনা মাসুদ ইমার চোখের কৌতূহল দেখে ইমার সানাকে ভেতরে নিয়ে গেল। ফারহাকে তাড়া দিল ভেতরে আসার, কিন্তু ফারহার পা এক চুলও নড়ল না শানের পাশে থেকে। ইমা যেতে যেতে দুজনকে পাশাপাশি দেখে কি একটা অদ্ভুত পীড়া অনুভব করলো। কিন্তু কি পীড়া আবিষ্কার করার আগেই খালা তাকে অন্দরে নিয়ে গেল তড়িঘড়ি করে। সবাই ভেতরে যেতেই ফারহার ঠোঁটে হাসি ফুটে উঠল। মুখ উঁচিয়ে শানের মুখোমুখি দাঁড়ালো। শান দৃষ্টি সরিয়ে অন্যদিকে ফিরে পাশ কেটে চলে যেতে উদ্যত হলেই ফারহা হাত টেনে ধরল। শানকে আতঙ্কিত করে তুলল শানের শ্বাস প্রশ্বাসের শব্দ। এই স্পর্শ শানের বুকের দাবানো আগ্নেয়গিরিকে আবার জাগিয়ে তুলল। পুড়ছে শান, কেউ দেখছে না, সে পোড়া। শুধু ফারহার চোখে ধরা পড়ছে, আর তাই তো সে হাসছে। এখনো ভয় পাও আমাকে? আচ্ছা, আমি কি বাঘ বলো তো? শানের কাছে এগিয়ে আসলো ফারহা। শান চোখ খিচে নিজের ভয়কে তাড়াতে লাগলো। না, সে সেই ছোট্ট শান নয়। এখন সে অসহায়, বাস্তহারাও নয়। এই তুচ্ছ নারীকে সে কেন ভয় পাচ্ছে? এর ক্ষমতা নেই তোকে কাবু করার শান। প্রতিঘাত করো, প্রতিঘাত করো। শানের অন্তরাত্মা বিদ্রোহ করে উঠল। শান চোখ খুলে ফারহার চোখে চোখ রাখলে। ফারহা শানের লাল বর্ণ ধারণ করা চক্ষু উপেক্ষা করে হাসল।
এ হাসি বিষাক্ত লাগলো শানের কাছে। কণ্ঠস্বর রূঢ় করে বলল, হাত ছাড় ফারহা। শানের রুক্ষ কথায় ফারহা অবাক হওয়ার ভাব ধরে জবাব দিল, বাপ্পা, এত রাগ! তোমার সব রাগ ভাঙাতেই তো এসেছি আমি। আহ্লাদি হয়ে শানের বুকে মাথা রাখতে যাবে, তখনই সরে দাঁড়ায় শান। আগের মতোই রেগে বলে, বললাম না হাত ছাড়। ছাড়ার জন্য তো ধরিনি। তুমি তো জানোই আমাকে, তাই না? বলো। অবশ্যই জানি, নষ্টা চরিত্রহীন নারীকে কে না চেনে। শান এক ঝটকায় হাত ছড়িয়ে সামনে পা বাড়াতেই ফারহা শানের পেছনের টি শার্ট টেনে ধরে রেগে বলে, শান, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? তোকে এর আগেও বলেছি আমার ছায়া থেকে দূরে থাক, বাট তুই শুনিস নাই। আবার বলছি, আমার থেকে দূরত্ব বজায় রাখ ফারহা। রাগে ফারহার হাত চেপে ধরে শান। সেটা খেয়াল করতেই ঘৃণা ভরা মুখে হাত ছেড়ে দেয়। এখন আমার আদর তোমার মনে পড়ে না, তাই না? ও, বুঝেছি। এখন তো বউয়ের আদর পাও। তোমার বউ জানে আমাদের মধ্যকার সম্পর্কের কথা? চুপ, একদম চুপ। তোর স্পর্শ আমার কাছে সবচেয়ে ঘৃণিত, সেটা তুইও জানিস। ঘৃণিত জিনিস যত ভুলে থাকা যায় ততই ভালো। আমার বউয়ের নাম তুই মুখেও আনবি না। শান ঘুরে দাঁড়ায় ভেতরে যাওয়ার জন্য, তখনই পেছন থেকে ফারহা হুমকির সুরে বলে, আমার থেকে দূরে তুমি কোনো দিন যেতে পারবে না। তোমার বউও পারবে না আমাদের মাঝে আসতে। আমার যখন প্রয়োজন তোমাকে, তুমি বাধ্য সে প্রয়োজন মেটাতে। আফটার অল, প্রথম প্রেম বলে কথা। শান কোনো দিকে না তাকিয়ে ছুটে এসে ফারহার গলা টিপে ধরে, হুঙ্কার দিয়ে আস্তে করে বলে, আমাকে সেই ছোট্ট শান ভাবিস না ফারহা, যাকে তুই তোর প্রয়োজন মাফিক ব্যবহার করেছিস। আমার স্ত্রী আর আমার মাঝে আসলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। ফারহার মুখ বিবর্ণ হয়ে যাওয়ায় শান গলা ছেড়ে ঢোক গেলে হাঁপাতে হাঁপাতে বলে, দেখ, রিকোয়েস্ট করছি, আমাকে ছেড়ে দে। তোর মতো ডাইনির কবলে পড়ে আমার জীবন এতদিন বিষিয়ে উঠেছিল। তুই আমাকে অমানুষ বানিয়ে ছেড়েছিলি। আমি মানুষ হয়ে বাঁচতে চাই। প্লিজ আমাকে আমার মতো বাঁচতে দে। ফারহা গলায় হাত দিয়ে দাঁত পিষে রাগ গলধকরণ করে হাসে, চোখে জল থই থই করে ব্যথায়। তোমার দেওয়া ব্যথাও আমার কাছে অমীয় সুধা শান। আমি তোমার কাছে ফিরে এসেছি, স্বামী সংসার সব ফেলে। আমাকে তোমায় গ্রহণ করতেই হবে। শেষের কথা শুনে শানের কপালে রগ ফুলে ওঠে। চুলের মুঠি ধরে আড়ালে টেনে আনে ফারহাকে। আমার শরীর চাই তোর, তাই না? এই জন্য এত নাটক? আমার মনটা তোর কাছে সেদিনও খেলনা ছিল, আজও খেলনা। কিন্তু আমি আর সেই আমি নেই। এ আমি সবটুকুর দাবিদার আমার স্ত্রী। তাকে ঠকিয়ে তোর আমি কোনোদিন হব না। যা পারিস কর, যা। ফারহার গাল চেপে ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে চলে আসে শান। হ্যাঁ, সে পেরেছে এই পিশাচিনীকে মোক্ষম জবাব দিতে। শান নিজের রূপে ফিরে এসেছে। সে এই দুর্বল নারীকে কেন ভয় পাবে? না, আর করবে না ভয়। অতীত যাই হোক, সেটা ভুল ছিল, ধোঁকা ছিল ফারহার, যার আগুনে নিজের সব বিসর্জন দিয়েছিল শান। দ্বিতীয়বার সেই ভুল করবে না। রুবিনা ইমা ও সানাকে ভেতরে নিয়ে আসলো। সানার ভেতরটা অস্থির লাগছে ফারহাকে দেখে। সে তার ভাইয়ের জীবনের এই বিধ্বংসী কাল সম্পর্কে ভালোভাবেই অবগত। এই মেয়ে আসা মানে ওর ভাইয়ের জীবন নরকে পরিণত হওয়া। দুবার এই তো করেছে। সানা নিজেকে এই অস্থিরতার মধ্যে বেশিক্ষণ আটকে রাখতে পারল না। উঠে দাঁড়ায়। সানাকে অমন ফ্যাকাসে মুখে দাঁড়াতে দেখে রুবিনা সবটা আন্দাজ করে নেয়। ইমা কৌতূহলী চোখে শুধু চেয়ে থাকে দুজনের দিকে। রুবিনা জোর করে হেসে সানার হাতটা টেনে পাশে বসিয়ে বলে, এত ছটপট করছিস কেন বলতো? আমি ভাইয়ের কাছে যাব। সানার কণ্ঠস্বরে ইমা স্পষ্ট অস্থিরতা খুঁজে পায়। রুবিনা সেদিকে লক্ষ্য করে আবারও হেসে বলে, আরে বোকা, এত বড় হয়েও ভাই ছাড়া এক মিনিট চলতে পারিস না? দেখেছো বৌমা, কেমন বাচ্চা এখনো সানা। ইমা ঠোঁট প্রশস্ত করে কিছুটা হাসার চেষ্টা করে সানার দিকে তাকিয়ে থাকে। খালার শেষ কথায় সানার বুদ্ধি খোলে। ইমার চোখে চোখ রেখে দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলে খালার দিকে তাকিয়ে। ইমার একটু ভালো লাগছে না এদের ইশারা ইঙ্গিতে বলা কথাবার্তা। কিছু তো গোলমেলে আছে, কিন্তু কি ফারহা? ইমার অবচেতন মন ফারহাকে নিয়ে চিন্তা করতে শুরু করে দেয়। শান হন্তদন্ত হয়ে রুমে ঢুকে খালাকে এক প্রকার টেনেই অন্য রুমে নিয়ে যায়। শানের মন মস্তিষ্কে এতক্ষণ ইমাই ছিল। সে ইমার দিকে ভ্রুক্ষেপই করল না, কিন্তু যখন দরজা বন্ধ করতে গেল তখনই চোখাচোখি হলো ইমার সাথে। শান নিজেই নিজেকে ধিক্কার দিল ইমার চোখের জল থই থই দেখে। সে নির্বিকার ইমাকে দেখে কিছুই বলতে পারল না। কিছু বলার ভাষা সে হারিয়ে ফেলেছে।
দরজা ইমার সামনেই লাগিয়ে দিল। ইমার মনটা কেঁপে উঠল সে আওয়াজে। স্থির দৃষ্টিতে বন্ধ দরজার দিকে অপলক তাকিয়ে রইল। ভাবি তুমি কাঁদছো কেন? সানার গলার স্বরে ইমার চোখের নিচে হাত দেয়। হ্যাঁ, সে কাঁদছে। দ্রুত চোখটা মুছে হাসির চেষ্টা করে অদ্ভুত ভঙ্গিতে বলে, কি জানি আমি কাঁদছি কেন সানাপু। সানা শক্ত করে জড়িয়ে ধরে ইমাকে। সেও কেঁদে দেয় নিঃশব্দে। তারপর বলে, কিছু হবে না ভাবি, প্লিজ। তুমি ভাইয়াকে ভুল বোঝো না। সে তোমাকে ছাড়া আবার অতলে তলিয়ে যাবে। তাকে বাঁচাও তুমি ভাবি। ইমার মেরুদণ্ড বেয়ে শিরশির করে শীতল জল গড়িয়ে পড়ে। শিউরে ওঠে শরীরের লোম। সে বুঝে গেছে যেন কি বলতে চাচ্ছে সানা। তবুও তার ভাবনারা আজ কুয়াশাচ্ছন্ন। একমাত্র শান পারবে সে কুয়াশা কাটাতে। শান দরজা বন্ধ করে হুঙ্কার করে ওঠে ছোট খালার উপর। রক্ত যে সব এক ধারায় চলে বুঝিয়ে দিলে তো, করলে তো বাকি দুবনের মতো কাজ। কেন করলে আমার সাথে এমন তুমি? তোমাকে তো বিশ্বাস করতাম, আমি আপন ভাবতাম। রুবিনা ঘাবড়ে গিয়ে কাচুমাচু হয়ে বলে, শান, শান্ত হ, একবার আমার কথাটা তো শোন। কি শুনবো বলো, কি শোনাবা তুমি? আবার আমাকে ওই পিশাচিনীর কাছে যাওয়া উচিত, ওকে গ্রহণ করা উচিত সেটা? পাশে থাকা তানিন প্লাস্টিকের চেয়ারটা আছড়ে ভাঙে শান। রুবিনা ভয়ে আতকে ওঠে, কাঁদো কাঁদো স্বরে বলে, বাবা আমার, বিশ্বাস কর, আমি এমনটা কোনোদিন চাইনি, এখনও চাচ্ছি না। আমি নিজেও জানতাম না ফারহাদ দেশে ফিরেছে। তোরা আসার 5 মিনিট আগেই ও এখানে এসেছে। মিথ্যা বলছো তুমি খালা, মিথ্যা। ওর ভাব দেখে কেউ বলবে ও আচমকা এসেছে এখানে? ও জানতো আমি আসবো আর সেই জন্য এসেছে। হ্যাঁ, ভুলটা আমার। পশু বড় আপা মোবাইল করেছিল, কথায় কথায় তোদের কথা জিজ্ঞেস করেছিল, আমিও সরমলে বলে দিয়েছি আজ আসবি তোরা। বিশ্বাস কর, আমি কোনো কেউ জানতাম না ফারহা এসেছে। শানের হাতটা টেনে অপরাধী চেহারায় বলে কেঁদে দেয়। শান চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছেড়ে খালাকে বুকে জড়িয়ে নেয়। আমি তোর ক্ষতি চাই না রে শান, আমি চাই তুই আর সানা ভালো থাক। রুবিনা শব্দ করে কেঁদে ওঠে। ইটস ওকে খালা, কান্না থামাও। সরি, আমি রাগের মাথায় তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি। রুবিনাকে বিছানায় বসিয়ে মাথায় হাত বোলায়। রুবিনা চোখের জল মুছে বলে, তুই বৌমাকে সব বলে দে। দেখ, মেয়েটাকে গোমরা করিস না, এতে ও সন্দেহ করবে। আর জানিস তো সন্দেহ কত ভয়াবহ জিনিস। শান মুখ ঢেকে হাঁটু মুড়ে নিরুত্তর বসে থাকে। রুবিনা সাহস করে শানের পিঠে হাত বুলিয়ে বলে, যা, ওকে বলে দে। ও সহ্য করতে পারবে না খালা। আমার অনেক খারাপ অতীত, ও না চাইতেও মেনে নিয়েছে। কিন্তু চোখের সামনে ফারহাকে দেখে ও যদি না মানে, যদি আমাকে ভুল বোঝে। শানের চোখের কোণে অশ্রু চিকচিক করে। রুবিনা কিছু বলতে যাবে তখনই দরজায় টোকা পড়ে। ইমার গলার স্বরে রুবিনা শান চোখাচোখি করে। শান উঠে দাঁড়াতে পারে না, তার সে শক্তিই নেই। রুবিনা ধীর পায়ে উঠে দরজা খুলে দেয়। সামনে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে ইমা। খালাকে দেখেও সে কিছু বলে না। পিঠ একদিকে করে বসার শানকে দেখে সে এগিয়ে যায়। রুবিনা চুপচাপ দরজা লাগিয়ে বাইরে চলে আসে। ইমা ধীর পায়ে শানের পাশে বসে। শানের বাহু ধরে মাথা ঠেকিয়ে আহ্লাদি স্বরে বলে, কি হয়েছে, আপনার কাঁদছেন কেন? শান কোনো জবাব দেয় না। সে চুপচাপ মাথা নুইয়ে বসে আছে। শানকে বিমর্ষ দেখে ইমা সোজা হয়ে বসে, রাগে ফুঁসে ওঠে। কি হলো বলছেন না কেন? বলেন ওই মেয়েকে, কেন তাকে দেখা মাত্র আপনার চেহারা রক্তশূন্য হয়ে গেল বলুন? শান দুটি ভয়ানক লাল চোখ দিয়ে ইমার দিকে তাকালো। ইমার মনে হলো এখনই বুঝি এ চোখ দিয়ে লাভা গলে পড়বে, কিন্তু না, সে চোখ দিয়ে বেরোলো কষ্টের অশ্রু। ইমা স্বামীকে এমন অবস্থায় দেখে ফুপিয়ে কেঁদে উঠল। বলেন না আমাকে, আমি যে পারছি না। এই দেখুন আমার হৃৎপিণ্ড কেমন করছে। শানের হাতটা ইমার বুকের বাঁ পাশে চেপে ধরে। শান ইমার চোখে চোখ রেখে ইমাকে জড়িয়ে ধরে শক্ত করে ইমার মাথায় থুতনি ঠেকিয়ে বলে, শুনবে তুমি? সহ্য করতে পারবে তো? ইমার বুকটা ধক করে ওঠে। শানের মুখোমুখি তাকিয়ে শানের গালে হাত রেখে বলে, আমার অনেক সহ্য ক্ষমতা। আমি তো নারী, নারীরা আর কিছু পারুক না পারুক সহ্য অনেক করতে পারে, আমিও পারবো। শান ইমার চোখের দৃঢ়তা পরিমাপ করতে চাইল, কিন্তু পারল না, সম্ভব না। দৃষ্টি সামনে রেখে বলল, আমার আব্বুর নাম ছিল সাদেক খান।
একজন সাধারণ স্কুল কেরানি ছিল। আব্বু, আমি, সানা আর কিছুটা থেমে শান আবার বলল, আমাদের মা। আমাদের পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত, তবে সুখী পরিবার। আব্বুর চোখের মণি ছিলাম আমি। আমাকে নিয়ে তার স্বপ্ন ছিল খুব। আমার যখন 10 বছর বয়স, তখন সানার জন্ম। সানাকে প্রথম কোলে নিয়ে আমি আর আব্বু খুশিতে কেঁদেই দিয়েছিলাম। আমি কেঁদেছিলাম কারণ আমার ইচ্ছা পূরণ হয়েছে। সবার মতো আমারও একটা ছোট বোন হয়েছে। সানা আস্তে আস্তে বড় হতে লাগলো। সাথে সাথে আমি লক্ষ্য করলাম আমার মায়ের পরিবর্তন। সে যেন দিনকে দিন কেমন নিষ্ঠুর হতে লাগলো। একদিন স্কুল থেকে এসে দেখি সানাকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়েছে। বেচারির গায়ে লাল দাগ হয়ে গিয়েছিল। ভয়ে জড়সড় হয়ে ভাত খাচ্ছিল। আমি জিজ্ঞেস করতে সব বলে ফোঁপাতে লাগলো। আমার খুব রাগ হলো। তুমি জানো, তখন আমি এতই ভীতু টাইপ ছিলাম যে মাকে সাহস করে বলতেও পারিনি, মা, বোনকে মেরেছ কেন? সানা আমাকে বলে দিয়েছে শুনে মা মুখ ভেঙচি কি বলেছিল জানো? বলেছিল, ও গাধাকে বলে কি করবি? ওর সাহস আছে আমাকে জিজ্ঞেস করার? যে ছেলে 15-16 বছরের বয়সও তার অর্ধেক বয়সের ছেলেদের হাতে মার খায়, সে ছেলে আবার আমাকে জিজ্ঞেস করবে? আগে নিজেকে বাঁচানো তো শিখুক, তারপর না বোনকে বাঁচাতে আসবে। কি এক অপদার্থ পেটে ধরেছি। মায়ের কথায় আমার কষ্ট হয়নি, কারণ মা সবসময়ই এসব বলতো। আমি স্বভাবতই বই পড়ুয়া ঘরকুনো প্রকৃতির ছিলাম। আব্বু চাইতো না কারোর সাথে মিশি। আমি আব্বুর বাধ্য ছেলে, তাই আব্বু যা বলতো তাই শুনতাম। মারামারি, ধরাধরি এসব আমাকে আমার আব্বু কোনো দিন শেখায়নি, করার সাহস সুযোগও দেয়নি। বুকে আগলে লালন পালন করেছেন, ভেবেছেন হয়তো এভাবেই সারা জীবন চলবে, কিন্তু চলল না। আমার আব্বুর কিডনি সমস্যা ছিল, ক্রমশ সেটা চরম রূপ নিল। এদিকে সামনে আমার এসএসসি পরীক্ষা। আমি দিনরাত এক করে পড়ছি। আব্বুর অসুস্থতা আব্বু কাউকে বুঝতে দিল না। আমার ভবিষ্যতের জন্য জমা পুঁজি হয়তো তিনি ভাঙতে চাননি, তাই নিজের জীবনঘাতী রোগটা আড়ালে চেপে গেলেন। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। সব ভুলে সারাদিন শুধু পড়তাম। এমনও দিন গেছে একবেলা খেয়েছি, পরের বেলার কথা আর মনে থাকতো না। থাকলেও মাকে ডিস্টার্ব করার সাহস পেতাম না। আর আব্বু তো অসুস্থতায় শুয়ে থাকতেন যতক্ষণ বাসায় থাকতেন। আব্বুকে এত নিস্তেজ দেখে আমার বুকটা কেমন করতো, কিন্তু চাপা স্বভাবের বলে কিছুই জিজ্ঞেস করতে পারতাম না। মৃত্যুর রাতে আমার ঘরে এসে পাশে বসলো আব্বু। আমার মাথায় হাত বুলিয়ে বলল, আব্বা, আমাকে ছাড়া কি তুই চলতে পারবি না? আমি অবাক হয়ে বললাম, এমন কথা কেন বলছো আব্বু? হেসে কপালে চুমু দিয়ে বলল, কিছু না আব্বা, এমনি। তুমি পড়, মনোযোগ দিয়ে পড়। আব্বু উঠে দাঁড়ালেন। তার শরীর যেন দুলছিল। আমি বোকা বোকা তার দিকে চেয়ে আছি দেখে মুখটা মলিন করে বললেন, তোকে মনে হয় এত নরম বানানো আমার উচিত হয়নি রে, একটু ছেড়ে বাস্তবতা বোঝানো উচিত ছিল। শেষ কথাটা বলে আব্বু চলে গেলেন। তার শরীর শুকিয়ে গেছে, এ কদিনে পেটটা ফুলে উঠেছে। আমার কেন যেন কাঁদতে ইচ্ছা করলো আব্বুকে এই অবস্থায় দেখে। হয়তো কেঁদেও ছিলাম। তারপর এলো সেই নিষ্ঠুর ভোর। আমি পড়তে পড়তে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। ভোরের দিকে হঠাৎই মা আর্তনাদ করে উঠল। মায়ের চিৎকারে দৌড়ে পাশের ঘরে গিয়ে দেখি আমার আব্বুর প্রাণহীন দেহ পড়ে আছে। শান আর বলতে পারল না, নির্বাক হয়ে রইল শোকে। ইমা শানের হাতটা দুহাত মুঠোবন্দি করে শানের বুকে মাথা রাখল। ইমার কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে শান নীরবে অশ্রু ফেলল। তারপর নিজেকে সামলে বলতে লাগলো, আমি তখনও জানতাম না এই পৃথিবী আমাকে কি দেখাতে চলছে। বাস্তবতা কতটা ভয়ানক হয় আমাকে বোঝানোর জন্য যেন মরিয়া হয়ে উঠেছে প্রকৃতি। আমার এই শান্ত সরল রূপ যেন তার আর সহ্য হচ্ছে না। আব্বুর লাশ দাফন হলো। আমি জানাজায় কোনো মতে শরিক হয়ে আবার ঢলে পড়লাম। এই নিয়ে 4 বার মূর্ছা গেলাম। আমার সব কিছু অন্ধকার হতে লাগলো। আব্বু নেই এই কথা যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তখনও আব্বুর শেষ কথার মর্মার্থ বুঝে উঠতে পারিনি আমি। আব্বুর মৃত্যুর 3 দিনের মাথায় আমাদের বাসায় বাড়িওয়ালা আনোয়ার আমিনের আসা যাওয়া যেন বাড়তে লাগলো। আমি কোচিং থেকে এসে তাকে পেতাম, সকালে ঘুম থেকে উঠে তাকে পেতাম, এমনকি মধ্যরাতেও মায়ের বিছানায় তাকে পেয়েছিলাম। আপত্তিকরভাবে আমার মধ্যে ম্যাচুরিটি কম থাকলেও আমার বয়সে আমাকে বুঝিয়ে দিল আমার মা কি করছে। ঘৃণা ধরে গেল মায়ের উপর। সকালে উঠে না খেয়ে চলে এলাম কোচিংয়ে। এখানেও শান্তি নেই ফারহার কারণে। মাকে ওই অবস্থায় দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। প্রতিবাদ করতে না পারার জ্বালা যে কত তীব্রতা সেদিন হাড়ে হাড়ে উপলব্ধি করেছিলাম। এই জ্বালা বারুদ হয়ে সেদিন আমার হাতে শক্তি জুগিয়েছিল পাল্টা জবাব দেওয়ার জন্য।
তাই তো এতদিন ফারহার টিজগুলো সহ্য করলেও সেদিন করিনি। কষে চর মেরেছিলাম ওর গালে। ও সহ কোচিংয়ের সবাই হতভম্ব বনে গিয়েছিল আমার সাহস দেখে। ফারহা আমার বড় খালার আদুরে বকে যাওয়া মেয়ে। ও আমার 2 বছরের জুনিয়র ছিল। এরপরেও ওকে আমি ভয় পেতাম, কারণ ও আমাকে যেখানে সেখানে জ্বালাতন করত। আমার ব্যাগ টেনে ধরা, লাভ লেটার দেওয়ার নির্জন কোচিং ক্লাসে আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করা, ওর গ্রুপ নিয়ে ঘিরে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, এসব যেন তার নিত্যদিনের রুটিন ছিল। আমাকে ভীত সন্ত্রস্ত করাই যেন ওর লক্ষ্য ছিল। আব্বু বেঁচে থাকতে কম করতো, কিন্তু মারা যাওয়ার পর যেন ওর এসব অত্যাচার বাড়তেই লাগলো। আমার কাজ সমান একটা মেয়ে, অথচ ওর কারণে সর্বক্ষণ একটা আতঙ্কে থাকতে হতো আমায়। সেদিন চট দিয়ে বাসায় এসে আম্মুকে পাইনি। সানা ক্ষুধায় কান্না করছিল ঘরে বসে। ওকে কোনো মতে কিছু খাইয়ে আমি পড়তে বসলাম, কিন্তু মন বসলো না। সন্ধ্যার দিকে হঠাৎই বাড়িওয়ালার বউ এসে ঘরে ভাঙচুর করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। আমি ঠেকাতে গেলে বাড়িওয়ালার ছেলে অনিক বেদম পেটালো আমাকে। কেউ এলো না ঠেকাতে। সানাকেও মেরেছিল। মাথা ফেটে গিয়েছিল হয়তো। একদিন পর হুঁশ ফিরল। কাকা কাকি পাশে বসেছিল। কাকি খুব কাঁদছিল। হাসপাতালে যে কদিন ছিলাম কাকা কাকি ছিল। তারা আমাদের গ্রামে নিয়ে যেতে চাইল, কিন্তু বড় খালু বাধা দিল। কেন দিয়েছিল পরে বুঝেছিলাম। কাকা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। হাসপাতাল ছেড়ে চলে এলাম আরেক জাহান্নামে। এখানে এসে বড় খালার মুখে শুনতে পেলাম আমার মা বাড়িওয়ালার সাথে পালিয়েছে, আর সেজন্যই বাড়িওয়ালি খেপেছিল। মায়ের কুকর্মের শাস্তি আমরা 2 ভাই বোন পেলাম। লজ্জায় আমি যেন আরও কুকিয়ে গেলাম। কারো সামনে মুখ তুলে তাকাতে পারতাম না। আব্বুকে খুব মনে পড়তো সেই দিনগুলোতে। মনে হতো মরে যাই। নদীর জলে মরতে গিয়েও ফিরে এসেছি ভয়ে। কতটা কাপুরুষ ছিলাম আমি। শান দীর্ঘ শ্বাস ছেড়ে চোয়াল শক্ত করল। ইমা শানের বুকে মাথা উঠিয়ে শানের মুখে তাকিয়ে রইল। এই পুড়ে কয়লা হওয়া মানুষটাকে কি ভাষায় সান্ত্বনা দেবে ইমা বুঝে উঠতে পারে না। দু চোখে জল ভরে আসে ইমার। শান আবার বলা শুরু করে। ফারহাদের বাসায় ছিল আমার একমাত্র আশ্রয়। কাকা কাকির সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বড় খালু। আমার নামের রাখা মোটা অঙ্কের টাকাটা উনি ব্যাংক থেকে তুলে আনলেন জমা রাখার নাম করে। টাকাটা পাওয়ার পরপরই তার ব্যবহার আমাদের 2 ভাই বোনের প্রতি খারাপ হতে লাগলো। ছোট খালার 1 বছর হয়েছে বিয়ের। এর মধ্যে একদিন এসে দেখে গিয়েছিল আমাদের। তার সামনে বড় খালার এমন ভাব করলেন যেন আমরা ভালো আছি। তা দেখে ছোট খালা নিশ্চিন্ত মনে চলে গেলেন। তারপর আস্তে আস্তে সবাই কেমন পর হয়ে গেল, যেন ভুলেই গেল আমাদের। এই সুযোগটা নিল বড় খালা, খালু আর ফারহা। ফারহা আমাকে পছন্দ করত, পাগলের মতো চাইতো, কিন্তু সেই চাওয়ায় শুধুই নোংরামি ছিল। একটা কিশোরী মেয়ের মন মানসিকতা এতটা নিচু হতে পারে ফারহাকে না দেখলে হয়তো আমি জানতাম না। ফারহার নোংরা মেন্টালিটির কারণে ওকে আমি সবসময় ভয় পেতাম। এই বাড়ি এসে সে ভয়টা আমার আরও বেড়ে গেল। খালা খালু প্রায় সময় বাইরে থাকতো আর আমি ফারহার সামনে। তবে আমাকে আশ্চর্য করে ফারহা আমার কাছে খুব একটা ঘেঁষত না। তবে তার চোখে তৃষ্ণা দেখতাম আমি। আমাকে পাওয়ার তৃষ্ণা। হয়তো ওই দিনের চর খেয়ে ও শুধরে গিয়েছিল ভাবতাম। এভাবেই চলতে লাগলো। আমার এসএসসি পরীক্ষা শেষ হলো, কিন্তু তেমন আশানুরূপ হলো না দেখে খুব কাঁদলাম আমি। আমি দুর্বল প্রকৃতির যুবক ছিলাম, যার ভেতর ভয় সংকোচে ভরা থাকতো সবসময়। থাকবেই বা কেন? কি ছিল আমার? কিছুই না। না সম্মান, না পরিবার। উদ্বাস্তুর মতো খালার সংসারে পড়েছিলাম। মুখ ফুটে কিছু বলতে গেলে মায়ের অপকর্ম, এতিম হওয়ার কথা শুনতে হতো। একদিন মাত্র কাজ শেষে ফিরেছি সন্ধ্যায়। ফারহা আমাকে টেনে আড়ালে আনলো। আমি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এখানে আনলি যে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না শান ভাই, প্লিজ একটু বোঝো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ফারহার চোখে মুখে অনুনয় ভরা আকুতি। আমি থতমত খেয়ে আমতা আমতা করে বললাম, দেখ ফারহা, তুই ছোট মানুষ, তোর জন্য এসব ঠিক না। পড়ালেখা করে বড় হ, তারপর যা হওয়ার হবে। তাছাড়া বোন ছাড়া তোকে আমি কিছুই ভাবি না। ফারহার চোখ যেন রাগে জ্বলে উঠল আমার প্রত্যাখ্যানে। আমার কলার চেপে ধরে বলল, এই তুমি আমাকে বারবার ফিরিয়ে দাও কেন? কিসের এত অহংকার তোমার? সুন্দর, লম্বা, মেধাবী এজন্য? আমিও তো কম সুন্দরী না। তাহলে আমার সাথে প্রেম করতে সমস্যা কি তোমার বলো? ছাড় আমার কলার। তুই আগেও শয়তান ছিলি, এখনও তাই আসিস। এই তোর বয়স কত? এসব প্রেম টেমের কি বুঝিস তুই? আমার গলায় কাপন ধরলো ওর রাগ রেখে। তবুও ভয়ে ভয়ে ওকে জবাব দিলাম, কিন্তু ও যেন আজ মানবেই না, পণ করেছে। আমি ক্লাস 9-এ পড়ি, যথেষ্ট বয়স হয়েছে আমার। তোমার মতো ভ্যাবলাকান্ত না। সব বোঝো তুমি, তবুও এমন করো। প্লিজ আমাকে একটু ভালোবাসো, একটু। আমাকে ঝাপটে ধরলো কালনাগিনীর মতো। আমি সর্বস্ব দিয়ে ঠেলে ওকে দূরে সরিয়ে দিলাম।
তাতে যেন ওর রাগ আরও বেড়ে গেল। ছুটে এসে আমার হাত কামড়ে ধরলো। আমি চিৎকার দিতে ছুটে পালালো। কেউ সেদিন এসব দেখলো না, শুধু ছোট্ট সানা জানালা দিয়ে দেখলো। আমি ওর দিকে তাকিয়ে কাঁদতে গিয়েও কাঁদলাম না, ধীরে ধীরে যেন পাথর হতে লাগলাম। সব মুখ বুজে সহ্য করার অসীম ক্ষমতা আগেও ছিল, এখন অত্যাচারটাও সহ্যের ক্ষমতা হতে লাগলো। এভাবে একটা বছর কেটে গেল। খালু আমাকে কলেজে ভর্তি করালেন না, তার দোকানে বসিয়ে দিলেন। সারাদিন দোকান শেষে রাতে শান্তি পেতাম না ফারহার অত্যাচারে। কিছু বললেই ওর বাবা মার কাছে মিথ্যা বলে বকা শোনাতো। প্রতিবাদ করতে গিয়ে একদিন তো খালুর চড়ও খেলাম। গালে হাত দিয়ে মুখটা অসহায় করে ফারহার দিকে তাকালাম। দয়া হলো না, উল্টো এতে যেন ফারহার সাহস আরও বেড়ে গেল। সে আমাকে জোর করলো তাকে বিয়ে করার জন্য। আমি খালুকে বলতেই খালু আমার উপর চড়ে উঠলেন, মারলেন খুব। সাহস না হলেও সেদিন ইচ্ছা হলো এই জাহান্নাম থেকে পালিয়ে যেতে, কিন্তু পারিনি। খালু ধরে এনে বন্দি করে রাখলো। আমার নামে জিডিও করে রাখে, খুব শাসায় আমাকে। বিনা পয়সায় কামলা পেলে কে ছাড়তে চায়। তিনি হুমকি দিলেন কোনোদিন আমি পালানোর সাহস করলে সানাকে মেরে ফেলবেন। আমাকে বিশ্বাস করাতে আমার ওইটুকু বোনকে খুব মারলো। আমি সেদিন রাতে বুঝেছিলাম আব্বুর বলা শেষ কথার মর্ম। আমারও মনে হতে লাগলো আমি এত অসহায় কেন সব ছেড়ে পালাতে পারছি না। কিসের ভয় আমাকে গ্রাস করে প্রতিনিয়ত। শান চুপ হয়ে যায়, চোখে জল নিয়ে তার ছেলের হাসি হেসে বলে, তোমার হয়তো শুনে অবাক লাগছে, একটা 16-17 বছরের ছেলে এত বোকা আর অসহায় কেন, তাই না? ইমার দিকে মুখ ঘুরিয়ে প্রশ্ন করে শান। ইমা কিছুই বলে না, প্রতি উত্তরে শুধু মানুষটার দুঃখ উপলব্ধি করে কাঁদতে থাকে। কি বলবে, সমাজ, পরিবেশ, পরিস্থিতির কাছে মানুষ কতটা অসহায় ইমা নিজেও তো দেখেছে। না চাইতেও যখন শানের কাছে তাকে ফিরতে হয়েছিল, পরিবার পরিজন থাকতেও আবিরের অশ্রাব্য ভাষা শুনেও তাকে স্বামী হিসেবে মানতে বাধ্য ছিল। শান্ত এতিম, ম্যাচুরিটি কম একটা ছেলে ছিল। তার জন্য ওই পরিবেশে মুখ থুবড়ে টিকে থাকা ছাড়া ভিন্ন কি আর পথই বা ছিল। শান ইমার কোলে মাথা রেখে সামনের শূন্য দেয়ালে দৃষ্টি মেলে রেখেছে। ইমা অন্য মনস্ক হয়ে শানের চুল বিলি কেটে যাচ্ছে আর বিরতি দিয়ে গড়ানো চোখের জল নিভৃতে মুছে ফেলছে। ইমার মন জুড়ে ঝড় উঠেছে, ফারহা নামক কালবৈশাখী ঝড়। এ ঝড়ের ভয়াবহতা আন্দাজ করেই শিউরে উঠেছে ইমা। ইমাকে নাক টানতে শুনে শান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এরপর যা বলবো তা শুনে তুমি আমাকে হয়তো মন থেকে নাও মানতে পারো, তবু আমি বলবো। তোমাকে নিজের সকল গোপন কথা বলবো আজ, তারপর তোমার যা সিদ্ধান্ত হয় তাই মেনে নেব। শানের কথা শুনে ইমার হাত থেমে যায় বিলি কাটতে কাটতে। শান ইমার দিকে না ফিরেই ইমার হাতটা টেনে বুকের সাথে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে। এখনই ভালোবাসা থামিয়ে দিও না, আর একটু সময় দাও আমায়। নিজেকে, নিজের ব্যথাগুলোকে তোমার সম্মুখে উন্মোচিত করার সুযোগ দাও। ইমার এবার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কি বলতে চাইছে শান ইমা জানে না, তবে যাই বলুক ইমা কি পারবে সেটা সহ্য করতে? ইমার মনের ঝড়টা যেন ভাঙতে লাগলো ভেতরটা। ইমা কান্নার জল ঠেলে বিষণ্ণ মুখে বলল, ফারহাকে আপনি বিয়ে করেছিলেন? কথাটা শুনে শান চমকে গেল, কিন্তু মুখ তুলে ইমার মুখোমুখি হতে পারল না। শূন্য দেয়ালে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে শুকনো গলায় বলতে লাগলো, হ্যাঁ। শানের হ্যাঁ সূচক জবাব ইমার হৃদয় বিদীর্ণ করলো, দাঁত কামড়ে কান্না সংবরণ করলো, কিন্তু শ্বাস প্রশ্বাসের গতি কন্ট্রোল করতে পারল না। দ্রুত গতিতে বাড়তে থাকলো শ্বাস প্রশ্বাস। কান্না ঠোঁটে চেপে কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল শান, পরের বছরই গোপনে খালু আমাদের বিয়ে দিয়ে দেয়। এত কম বয়সে বিয়েতে ফারহার মত ছিল না, কারণ সে বরাবরই উচ্চাকাঙ্ক্ষী। তার ইচ্ছা বড় কোনো চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করার। আমাকে যখন চাইতো তখন আমি আর এখন আমির অনেক তফাৎ। এই আমিকে ফারহার পছন্দ না। সে আমার সাথে সংসার না করার জন্য রোজ রোজ তুচ্ছ বিষয়কে নিয়ে ঝগড়া করত, আর খালুর রাগ আমার উপর পড়তো। আমি যথাসাধ্য চেষ্টা করতাম ফারহার মন জোগানোর, কিন্তু যার মনই আমাকে চায় না তার মন জোগানো কোনো দিন সম্ভব না। একে তো আমরা দুজনই অপরিণত ছিলাম, তার উপর হঠাৎই ফারহা সন্তান সম্ভবা হয়ে পড়ে। এতে করে ওর রাগটা আকাশ সমান হলো, আরও খিটখিটে হয়ে গেল। চুন থেকে পান খসলেই মায়ের বকা যেন ওর অভ্যাসে পরিণত হলো। আমি সন্তানের আশায় সব মুখ বুজে সয়ে যেতাম, চেষ্টা করতাম ফারহাকে ভালোবাসতে। হয়তো ভালোবাসাটা হয়েও যেত ওর স্বামী হিসেবে, কিন্তু হলো না। ফারহা ওর মায়ের সাথে গিয়ে বাচ্চা অ্যাবর্ট করে আসে। আব্বু মারা যাওয়ার পর দ্বিতীয়বার এত কেঁদেছিলাম আমি। অনাগত বাচ্চাটার আসার আগে যেন আমি নিজেকে পিতা বানিয়ে ফেলেছিলাম, ওর সন্তান হারানো পিতার মতো কেঁদেছিলাম। ওই রাতে আমার মনটা কঠিন হয়ে গেল।
এরপর বহু বছর আর কাঁদিনি আমি। এর কিছুদিন পর খালা যখন ডিভোর্স পেপার সাইন করতে বলল, সেদিনও নির্বিকার ছিলাম, চুপচাপ সাইন করে দিয়েছিলাম। খালু এখন আর আমাকে কিছুতেই বাড়িতে রাখতে চায় না। আমার মামা ছিল চোরাকারবারি, জেল থেকে ছাড়া পেয়ে আমার খোঁজ নিতে এসে দেখে এই অবস্থা আমাদের। তিনি খালুর উপর ফুঁসে ওঠেন, খুব ঝগড়া হয় দুজনের মধ্যে। বড় মামা আব্বুর জমানো টাকার কথা জানতেন, সে কথা তুলতেই বড় খালু রেগে যায়, বলেন, এতদিন বাড়িতে রেখেছি, পড়িয়েছি, মেয়ের বিয়ে পর্যন্ত দিয়েছি এই হাবাটার সাথে, মেয়েটার জীবন নষ্ট করে দিল বলদটায়। আবার টাকা চাও? টাকা তো তোমরা দিবা, আমার মেয়ের জীবন নষ্ট করার দাম দিবা না? বোনের স্বামী না হলে তোরে আমি এইখানেই পুঁতে রাখতাম, হারামির বাচ্চা। এতিম বাচ্চা দুটো এখনো কষ্ট দিচ্ছিস, আল্লাহ তোর বিচার করব। আরে বের হও আমার বাড়ি থেকে, উপকারীরে বাগে খায়, তোমার মতো চোরা কারবারের দোয়ায় আমার বাল হইব, যা বাড়ি থেকে। বড় খালি ঘাড় ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিলেন। মামা রাগারাগি করে নিয়ে আসলেন নিজের বাসায়। জহুরা মামি আগে থেকে সহ্য করতে পারতো না আমাদের, এখনও পারলেন না, কিন্তু মামার ভয়ে টু শব্দও করলেন না। মামা বাড়ি থেকে বেরোলেই যা নয় তাই বলতেন, না খাইয়ে রাখতেন, সানাকে দিয়ে সব কাজ করাতেন। আমি যেন নীরব দর্শকে পরিণত হলাম। মামার চোখে আমার এহেন অবস্থা পড়তেই উনি টেনে ওনার গদিতে নিয়ে গেলেন। রেগে দুগালে চর বসিয়ে বললেন, বেটা তুই আমার ভাগ্নে মানুষ, জানলে থু দিবে তো। তুই না পুরুষ মানুষ, এটা বেটা পুরুষ মানুষ হইয়া মুখ নিচু করে থাকস কেন? পুরুষ মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে মুখ নিচু করে না। তুই করবি না? করবি ক? রাশেদ মামা চুল টেনে মুখ উঁচু করে ধরলেন আমার। ব্যথায় কুকিয়ে উঠলাম। মামা হ্যাঁ না শুনে ছাড়লেনই না, হ্যাঁ বলতেই বুকে জড়িয়ে ধরলেন। আমার পোলা নাই, আজ থেকে তুই আমার পোলা, আমার ব্যবসা তুই দেখবি, ঠিক আছে? মামা নিজের গদিতে বসিয়ে দিলেন, সাথে ভর্তিও করে দিলেন কলেজে। মা এসেছিল দেখা করতে, এর মাঝে একবার সামনে গিয়ে ফিরে এসেছিলাম। এরপর আমাদের নিয়ে যাওয়ার জন্য প্রায়ই আসতেন, মামা বাড়ি না থাকলে আমরা যেতাম না। মা আসে, মামা জানতে পেরে মামিকে খুব মেরেছিল। এরপর আর আসেনি মা, তবে তিনি লোক পাঠাতেন মাঝে মধ্যে আমাদের এটা ওটা দিতে, আমরা কিছুই নিতাম না। মামার ব্যবসার হাল ধরতাম আমি। শুরু হলো নতুন জীবন। ছোট খালা সব শুনে খুব কাঁদেন। খালু খালা মিলে সানাকে সাথে করে নিয়ে যায়। সানা যাওয়ার সময় ফ্যালফ্যাল করে চেয়েছিল, হয়তো জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু আমার কঠিন চেহারা দেখে সে সাহস পায়নি। আমাদের দুজনের মধ্যে এখন আর আগের মতো সম্পর্ক নেই। চাইলেই ভাইয়া বলে বুকে ঝাঁপিয়ে পড়তে পারতো না। কি এক বাধা আমাদের দূরে ঠেলতে লাগলো। পাশাপাশি বসেও আগের মতো কথা বলতে পারতাম না। জড়তা এসে গেল দুজনের মাঝে। এরপর সানাকে আমি বুকে জড়িয়ে বলতে পারতাম না, বোন আমার কাঁদিস না, ভাই আছে তোর সাথে। সানা চলে যেতেই আমি মুক্ত স্বাধীন হতে লাগলাম। সঙ্গদোষে পড়ে নেশা, মেয়ে এসব যেন অভ্যাসে পরিণত হতে লাগলো। মামার যোগ্য উত্তরসূরি হয়ে উঠলাম 3 বছরের মধ্যে। মানবিকতা, মনুষ্যত্ব নামক শব্দ জীবনের অভিধান থেকে বাদ দিয়ে দিলাম। সবটা জুড়ে শুধু নিষ্ঠুরতা রয়ে গেল। সব রকম অপকর্মের সাথে জড়িয়ে টাকার পাহাড় বানাতে লাগলাম। এর মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সও করে ফেললাম। তখনই রিফাতের সাথে পরিচয়, তারপর খুব ভালো বন্ধুত্ব। রিফাতের মাধ্যমেই এলিনার সাথে পরিচয়। এদের কাছে গেলে একাকিত্বটা দূর হতো আমার। তোমার আর রিফাতের মতো কেউ বোঝে না আমাকে। শান দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল, মামার ব্যবসা থেকে বেরিয়ে নিজের নামে ব্যবসা শুরু করলাম, বাড়িও করলাম। কাকা কাকি মামা মামিদের নিয়ে উঠলাম সে বাড়িতে। শৌখিনকে আমার বৈধ ব্যবসার সাথে জড়ালাম। সব ঠিকঠাক চলছিল, কিন্তু দুর্ভাগ্যের কপাল আমার, সব ঠিকঠাক কী করে চলে। ফারহা ফিরে আসলো। অনুশোচনা কেঁদে কেটে কাকা মামার পায়ে পড়ে ক্ষমা চাইল। বড় খালাও আমার কাছে ক্ষমা চেয়ে মেয়েকে ফিরিয়ে নিতে বলল। আমি কোনো জবাব দেইনি। ফারহাকে আমি চরম ঘৃণা করতাম। আমার শরীর বিষিয়ে উঠত ওকে দেখলে। বড় কাকা কাকি সহজ সরল মানুষ, তারা ফারহাকে আর একটা সুযোগ দিতে বললেন। মুরব্বিদের কথা রাখতে আবার বিয়ে করলাম ফারহাকে, কিন্তু সংসার ওর সাথে আমার করা হলো না। এবারও 2 দিন যেতেই আবার আগের রূপ দেখাতে লাগলো। উশৃঙ্খলতা বেহায়াপনা শুরু করলো বাড়িতে। আমি যাই ছিলাম বাড়ির বাইরে ছিলাম, কিন্তু ফারহা বাড়িতেই শুরু করলো। পার্টি, আড্ডা, ড্রিঙ্ক এসব চলতেই লাগলো। বড় কাকা লজ্জায় ঘর থেকে বেরোনো বন্ধ করলো। তাতে ফারহা আরও জমিয়ে নিল অধিকার। এক পর্যায়ে মামির অনুরোধে আমি ওকে নিষেধ করি এসব করতে, কিন্তু ও মানে না।